আজকে আমরা অ্যাকাউন্টিং এর বাট্টা টপিকটা কিনে জানবো। বাট্টা এই ওয়ার্ডটা একটু অপরিচিত মনে হলো, ডিসকাউন্ট ওয়ার্ডটা কিন্তু তোমরা সবাই চিনো। ওই যে অনেক দোকানের বাইরে বলা থাকে না, 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। ওই ডিসকাউন্টের বাংলাটাই হচ্ছে কি ভাইয়া? বাট্টা। বাট্টাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কারবারি বাট্টা, আর একটা কি ভাইয়া? নগদ বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টা তাহলে কোনটা, নগদ বাট্টা কোনটা? কোনো জিনিস ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টাটা দেওয়া হয় সেই বাট্টাটাকে কি কি বলা হয়? কারবারি বাট্টা বলা হয়। অর্থাৎ তুমি তো দোকানে কোনো একটা জিনিস কিনতে গেছো, দোকানদার আঙ্কেল দাম চাইছে 1,000 টাকা, তুমি বলছো 500 টাকা, পরে দামাদামি করে জিনিসটা কিনছো 700 টাকা। এই যে দামাদামি করে দাম কমায় ফেললা, এই জিনিসটাকে কি বলা হয় ভাইয়া? কারবারি বাট্টা বলা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেয়া হয় সেই বাট্টাটাকে কি বলা হয়? কারবারি বাট্টা বলা হয়। আর দেনা পাওনা নিষ্পত্তির সময় মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা পাইতাম অথবা পাওনাদার আমার কাছে টাকা পাইতো, ওই টাকা গ্রহণ মানে দেনাদারের কাছে যে টাকা পাইতাম সে ফুল টাকাটা দিবে না, কিছু টাকা কম দিবে, ওই সময় যে ছাড় দেয়া হয়, অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় ফুল টাকা পরিশোধ না করে যখন কিছু টাকা ওর থেকে একটু ডিসকাউন্ট নেওয়া হয়, সেই বার্তাটাকে কি বলা হয়? নগদ বার্তা। এখন আরেকটু স্পেসিফিক আমরা যখন জাবেদা যাব তখন বুঝবো। এবার যদি আমরা হিসাব নিকাশের খাতায় আসি, কোন বাট্টাটা খাতায় লিখতে হয়? কারবারি বাট্টা হিসাবের খাতায় কোথাও লিখতে হয় না, এটা কোনো জাবেদাতেও আসবে না, জাবেদানে আসলে খতিয়ানও আসে না, খতিয়ানে আসলে আমাদের আর্থিক বিবরণীতে এই বাট্টাটা আসে না। তাহলে ভাই এই বাট্টাটার কাজ কি? এই বাট্টাটার কাজ হচ্ছে জাস্ট বাট্টার অ্যামাউন্টটা মাইনাস করে দেখাতে হয়। সো এক্ষেত্রে একটা কঠিন লেনদেন নিয়েছি যাতে করে আমাদের দুইটা জিনিস বোঝা হয়ে যায়। আসো, ফার্স্ট অফ অল আমাকে বলছে, একটু মুছে গেছে, সেটা হচ্ছে 10% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা, যা 40% নগদে। সো ফার্স্ট অফ অল আমরা 10% বাট্টার কাহিনী বুঝবো, তারপরে 40% নগদের কাহিনীটা বুঝবো। সো 10% বাট্টায় এই যে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টার কথা বলা থাকে, এই বাট্টাটাকে কি বলা হয়? কারবারি বাট্টা বলা হয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? আমার যে টোটাল অ্যামাউন্টটা বলা থাকবে, এই অ্যামাউন্টটা থেকে আমাদের এই বাট্টার অ্যামাউন্টটা কি করতে হবে? মাইনাস করতে হবে। সো আমি যদি 20,000 টাকা 10% করি, যে কোনো কিছু 10% করলে একটা শূন্য কমাই দিতে হয়। সো 20,000 টাকা 10% মানে কয় হাজার টাকা? 2,000 টাকা। সো 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে থাকে কয় হাজার টাকা? 18,000 টাকা। এখন তাহলে আমি কত টাকার পণ্য ক্রয় করছি? পণ্য ক্রয় করছি 18,000 টাকার। তাহলে ফার্স্টে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়, ডেবিটে কত হাজার টাকা বসবে? ডেবিটে বসবে হচ্ছে 18,000 টাকা। ওকে, এটা ফার্স্টে বসায় ফেললাম। এখন এই টাকার উপর বেসিস করে আমার পরের টাকা বসবে। এই 18,000 টাকার 40% করছে হচ্ছে নগদে, বাকি 60% কোথায় গেছে? যখন আমাকে এরকম একটা লেনদেন বলা থাকে, জাস্ট 40% নগদে এরকম বলে দিছে অথবা 40% চেকে এরকম বলে দিছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে বাকি যে পার্সেন্টেজটা বলে নাই ওই পার্সেন্টেজটা আসলে ধারে করছে। ঠিক আছে, তাহলে এখানে 40% নগদে করছে, বাকি 60%-এর কিছু যেহেতু বলা নাই, আমাদের ধরে নিতে হবে ওই বাকি 60% করছে কিসে ভাইয়া? ধারে। এবার আসি, 18,000 টাকা 40% কত হবে? সো আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়, বাদ বাকি নগদে করলে নগদান ক্রেডিট, চেকে করলে ব্যাংক ক্রেডিট, তারপর হচ্ছে বাকিতে করলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। সো এইখানে যেহেতু নগদে আর বাকিতে করছে, সো আমার নগদান কি হবে? ক্রেডিট হবে, আর পাওনাদার কি হবে? ক্রেডিট হবে। ওকে, এবার আসি টাকার এমন। সো আমার যেটা করতে হবে, অনেকে এখানে যে ভুলটা করে যে এখানে যেহেতু অনেকগুলো টাকার এমন 10%, 20,000 টাকা 40%, অনেকে আবার ভুলে 20,000 টাকা 40% লিখে ফেলে। না ভাইয়া, আমরা তো 20,000 টাকার পণ্য আসলে ক্রয় করি নাই, 20,000 টাকার উপর 10% বাট্টা অ্যাপ্লাই হয়েছে। তুমি পণ্য ক্রয় করছো কয় হাজার টাকার? 18,000 টাকা। এই 18,000 টাকা 40% নগদে দিছে। তাহলে 18,000 টাকা 10% কত হবে? 18,000 টাকা 10% হচ্ছে একটা শূন্য কম 1800 টাকা। তাহলে 40% কত হবে? 40% হবে এটা 4 গুণ। তাহলে আমরা যেটা করি, 4 × 11, সরি 4 × 1,000 কত হয়? 4,000। আর 4 × 800 কত হবে ভাইয়া? 4টা 3200। তাহলে টোটাল যোগ করলে কত হয়? আমার নগদান ক্রেডিট কয় টাকা হবে? 7,200। সো আমি যেটা করলাম মুখে মুখে ক্যালকুলেশন করলাম, বাট তোমরা যেটা করতে পারো, জাস্ট অবভিয়াসলি এটাই করবা তোমাদের পরীক্ষায়, 18,000 টাকা লিখবা ক্যালকুলেটারে, ইনটু 40% করবা ক্যালকুলেটারে, ইকুয়াল চাপ দিবা, দেখবা 72,000 টাকা চলে আসছে। ওকে, এবার পাওনাদার ক্রেডিট কয় হাজার টাকা? মানে এটা হচ্ছে 60%, 40% যেহেতু নগদে বলছে, বাকি 60% কি? প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব মানে বাকিতে। তাহলে আমার যদি নগদে হয় 7,200, তাহলে এখানে কত হবে? এখানে হবে 10,800 টাকা। সো তোমরা সিম্পলি ক্যালকুলেটারে পার্সেন্টেজ করলেও এই অ্যামাউন্টটা পে করতে পারবা, যে 18,000 টাকার
40% হচ্ছে 7,200, 18,000 টাকা, বাকি 60% হচ্ছে কত ভাইয়া? 10,800 টাকা। বাট এখানে আমার মেইন ফ্যাক্ট বোঝার কি ছিল ভাইয়া? আগে আমাকে কারবারি বাট্টাটা বাদ দিয়ে নিতে হয়েছে, দেন ওই টাকার উপর আমার বাকি জিনিসগুলো কাজ করতে হয়েছে, মাথায় থাকার জন্য। জাস্ট এই লেনদেনটা অনেক কমন থাকে, 40% নগদে বলে দিছে, বাকি কিছু বলা নেই, তাহলে ধরে নিতে হবে বাকি পার্সেন্টেজটা কিসে করছে ভাইয়া? ধারে করছে। আর এইখানে যে এই যে 10% বাট্টা বলা আছে, এই বাট্টাকে কি বাট্টা বলি আমরা? এই বাট্টাকে আমরা বলি কারবারি বাট্টা। এবার আসি নগদ বাট্টা ফ্যাক্টে। নগদ বাট্টা ভাইয়া কোন বাট্টাটাকে বলা হয়? কারবারি বাট্টা তো বুঝলাম, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেয়া হয় সেটাকে আমরা কি বলি? কারবারি বাট্টা বলি। আর নগদ বাট্টা কোনটা? যখন কিনা দেনা পাওনা নিষ্পত্তির সময়। সো আরেকটা ওয়ার্ড শিখে রাখি, দেনা বলতে বুঝে হচ্ছে পাওনাদার, আর পাওনা ওয়ার্ডটা দিয়ে বুঝে হচ্ছে দেনাদার। এটা রেওয়া মিলে কাজে লাগবে, কারণ কোন ওয়ার্ড দিয়ে কি বোঝালে রেওয়া মিলে অনেক বেশি হেল্পফুল হয়। আচ্ছা, এবার আসলে ফ্যাক্টটার মধ্যে আসি। দেনাদার থেকে 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা আদায়। দেখো, এই যে আমি দেনাদার থেকে পাইতাম কয় হাজার টাকা? 20,000 টাকা। ও 20,000 টাকার জায়গায় পুনঃনিষ্পত্তি দিবে কয় হাজার টাকা? 19,000 টাকা। তাহলে আমাকে ছাড় দিতে হচ্ছে কয় টাকা? 1,000 টাকা। এই দেনাদার থেকে টাকা আদায় করার সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টা দেয়া হয়, সেই বাট্টাকে কি বলা হয়? নগদ বাট্টা বলা হয়। তোমরা সিম্পলি মনে রাখবা, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা সেটাকে বলা হয় কারবারি বাট্টা, আর দেনাদার থেকে টাকা আদায় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টা দেয়া হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি নগদ বাট্টা। এবার আসি, দেনাদার থেকে 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে কত হাজার টাকা আদায় করছি? 19,000 টাকা। সো অলওয়েজ মনে রাখবা, নগদ টাকা আসলে বা চেকে টাকা আসলে নগদান ডেবিট অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। সো নগদান ডেবিট কয় হাজার টাকা বসবে? যেহেতু 19,000 টাকা পাইছি, 19,000 টাকা বসবে। তারপরে এখানে অনেকেরই যে ভুলটা হয় যে ভাই বাট্টার টাকা ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো, এটা ভুল হয়ে যায়। সো চিন্তা করে অলওয়েজ মনে রাখবা, নগদান যেদিকে বাট্টা সেদিকে। নগদান ডেবিট হলে বাট্টাও কোন দিকে হবে? ডেবিট দিকে হবে। কয় টাকা বাট্টা দিছি? বাট্টা দিছি হচ্ছে 1,000 টাকা। আচ্ছা, আর আমার টোটাল দেনাদার ছিল কত টাকা? আমার টোটাল দেনাদার ছিল 20,000 টাকা। তাহলে জাবেদা কি হইলো? নগদান ডেবিট 19,000, বাট্টা ডেবিট 1,000, দেনাদার ক্রেডিট কয় হাজার টাকা ভাইয়া? 20,000 টাকা। খেয়াল করে দেখো, আমার টাকা পাওয়ার কথা ছিল দেনাদারের থেকে কয় হাজার টাকা? 20,000 টাকা। দেনাদার হিসেবে বসছে কয় হাজার টাকা? 20,000 টাকা। টাকা পাইছি কত? নগদান 19,000 টাকা। সো নগদান হিসেবে বসছে 19,000 টাকা, আর বাট্টার মধ্যে কয় টাকা বসছে? 1,000 টাকা। তো তোমরা দুইটা জিনিস পারো, নগদান ডেবিট হবে এটা মনে থাকে, দেনাদার ক্রেডিট হবে এটাও বুঝি, কারণ দেনাদার থেকে টাকা পাইছি, টাকা পাইলে নগদান ডেবিট, আর যেহেতু দেনাদার কমে গেছে এই জন্য দেনাদার ক্রেডিট, যেহেতু সম্পদ কমে সম্পদ ক্রেডিট হয়, এটা মনে থাকে। এবার বাট্টার টাকা নিয়ে কনফিউজ হও, সেই জন্য বলে দিলাম ট্রিক্স হচ্ছে নগদান যেদিকে বাট্টা সেদিকেই বসবে। ওকে, আর এই বাট্টাটা কি? বাট্টা আমি এখানে প্রদান করছি, দেনাদার থেকে টাকা আদায়ের সময় বাট্টাটা কি করতে হয়? প্রদান করতে হয়। সো এইটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এবার আসি নিচে, 14,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 13,500 টাকা পরিশোধ। আচ্ছা, নগদ টাকা বা চেকে টাকা চলে গেলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব কি হয়? ক্রেডিট হয়। নগদান এখানে কি হবে? নগদান এখানে ক্রেডিট হবে। কত টাকা হবে? টাকা হবে 13,500। আচ্ছা, বাট্টা কয় টাকা দিছি? নগদান যেদিকে বাট্টা সেদিকে, বাট্টাও হবে ক্রেডিট। কয় টাকা বাট্টা দিছি? 500 টাকা বাট্টা দিছি। আচ্ছা, আমার তাহলে পাওনাদার কত টাকা ছিল? আমার টোটাল পাওনাদার ছিল কত হাজার টাকা? 14,000 টাকা। তাহলে পাওনাদার ডেবিট কত হাজার টাকা বসবে? পাওনাদার ডেবিটে বসবে 14,000 টাকা। সো আমাদের মনে রাখতে হবে, নগদ টাকা আসলে নগদান ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান ক্রেডিট। আর নগদান যেদিকে বাট্টা সেদিকে, বা চেক যেদিকে বাট্টা সেদিকে, ব্যাংক যেদিকে বাট্টা সেদিকে। সো এটা মনে রাখবা, তাহলেই এই বাট্টার জাবেদনে তোমার আর কোনোদিন কোনো কনফিউশন হবে না। আরও কিছু পার্টস আছে যেটা আমরা সামনের ভিডিওগুলোতে শিখবো। টিল দেন কমেন্টে জানাও নেক্সট কোন টপিকের ভিডিও চাও।